যত ছিল, যেমন যখন তার আম্মা ছোটবেলায় স্কুলে তাকে সাথে করে নিয়ে যেত, পথে যদি কোনো রিক্সাওয়ালা বা কোনো ফেরিওয়ালা যদি সিগারেট বিড়ি দেখতো, সে দৌড়ায় যে তাদের হাত থেকে নিয়ে ফেলে দিয়ে বলতো যে আপনারা জানেন না এটা পরিবেশের ক্ষতি করে, স্বাস্থ্যের ক্ষতি করে, খবরদার এটা আপনারা খাবেন না। এবং এই মন মানসিকতা সে যতদিন জীবিত ছিল, এখন আপনারাও দেখেছেন যে সত্য ন্যায়ের পক্ষে সে কখনো মনে মনে, যে একটা হাদিসে আছে যে তোমার সামনে কখনো অন্যায় হতে দেখলে তুমি হাত দিয়ে প্রতিহত করো, না হলে মুখ দিয়ে নিষেধ করো, অথবা মনে মনে ঘৃণা করো। আলহামদুলিল্লাহ সে তার সামর্থ্যের জায়গা থেকে হাত দিয়ে প্রতিবাদ করারই মন মানসিকতা পোষণ করত, এবং কখনো কখনো সে মুখে বলতো, কিন্তু অন্তরের ঘৃণা, যেটা হাদিসের ভাষ্য অনুযায়ী যে আমাদের ইমানের দুর্বলতম পরিচয়, আলহামদুলিল্লাহ সে কখনোই এই ইমানের দুর্বলতম পরিচয় সে দেয়নি তার জীবদ্দশায়। এটা একটা লক্ষণীয় বিষয়। আর একটা বিষয়, সে বন্ধুদের জন্য খুবই উদ্গ্রীব থাকতো, তার নিজের জন্য যত না চিন্তা করত, তার আশেপাশের লোকজন, তার আত্মীয় স্বজন, সবার প্রতি তার একটা কেয়ারিং দৃষ্টিভঙ্গি ছিল, এবং সে নিজের জন্য যেটা পছন্দ করত সবাই সেই সুযোগ সুবিধা পাক, এটা সে দেখত। সে তার এইচএসসি এবং এসএসসি পরীক্ষার সময় যখন সে ফাইনাল দশম শ্রেণীতে বা দ্বাদশ শ্রেণীতে পড়তো, তখন সে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে খুব একটা ভালো পড়তো না, কিন্তু টেস্টে সে হাইস্ট মার্ক পেত। তখন ওর বন্ধুরা যখন জিজ্ঞেস করতো যে তুমি এটা কেন করো, তো বলে যে আমি চাই যে বেশি ফোকাস হবো না, কিন্তু স্যাররা জানুক যে না আমি ভালো। তার মধ্যে একটা অন্তর্মুখী ভাব ছিল। কিন্তু যখন সে আবার খোলামেলা হতো, বন্ধুদের সাথে যখন সে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতো, অথবা আত্মীয়স্বজনদের বা অপরিচিত কারোর সাথেও যখন তার কোনো বিষয় আসতো, তখন সে পুরোপুরি তখন সেই বিষয় সম্পর্কে একটা পরিষ্কার ধারণা নিয়ে আলাপ করতে পারত, এবং যথেষ্ট লজিক্যাল ছিল, এবং যার জন্যে সে কম্পিউটার সায়েন্সকে আগে থেকেই পছন্দ করত। এখানে যখন ভর্তির অ্যাডমিশন হয়, চান্স পাওয়ার পরে সে বলছিল যে আব্বু যদি আমার কম্পিউটার সায়েন্সে হয় তাহলে কিন্তু আমি কোথাও আর যাব না। তার আগে সে মেডিকেলে চান্স পাই, মেডিকেলে বলছে না সেখানে রাজনীতি আছে, আমি ওখানে যাব না। তারপরে এমআইএসটিতে এখানে যখন কম্পিউটার সায়েন্সে হয়ে যায়, তখন সে খুব খুশি, বলছে না আমি যেহেতু এই সাবজেক্টই পছন্দ করি এবং এটাতেই আমি থাকবো। তখন ওর আম্মা বলতে থাকলো যে বুয়েটে খরচ কম, তুমি ওখানে পরীক্ষা দাও, তুমি কোচিং করেছো ইঞ্জিনিয়ারিংয়ের উপরে। তখন সে কিছুটা রিল্যাক্স মোডে থেকে এক সপ্তাহ কোনো পড়াশোনাই করলো না। পরে সে পরীক্ষা দিয়ে চান্স পায়। আমার ধারণা যে সে ভালোভাবে পরীক্ষা দেয়নি, কারণ সে জানে যে ভালোভাবে পরীক্ষা দিলে কম্পিউটার সায়েন্স বা ট্রিপলিতে তার চান্স হয়ে গেলে তখন তার উপর একটা প্রেশার চলে আসবে, যার জন্যে সে একটু খারাপ পরীক্ষা দেয় এবং সে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পায়। আমি যখন জানতে পারলাম, তখন সে বলে যে তুমি তো কেমিক্যাল ইঞ্জিনিয়ার আসোই, আবার আরেকজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার কেন দরকার হবে, আমি কম্পিউটার সায়েন্স নিয়েই পড়ি। এবং এখানে ভর্তি হওয়ার পরে দেখা গেছে সে তার ক্লাসে যথেষ্ট পরিমাণ অ্যাটেন্টিভ থাকতো, কিন্তু বোঝা যায় না, কারণ সে বাসায় যখন যেত তখন দেখি যে সে মোবাইলে এই বাচ্চাদের কার্টুন দেখে, অনেকটা টম অ্যান্ড জেরি টাইপের কার্টুন দেখে। তো আমি বলি যে তুমি অনার্সে পড়াশোনা করো আর এই টম অ্যান্ড জেরি টাইপের কার্টুন কেন দেখো? বলে যে এটা আবার এক ধরনের হবি, আমি তো অন্য কোনো কোনো অ্যাডাল্ট ফিল্ম বা অন্য কোনো কিছু দেখি না, আমি অন্য কোথাও বাজে সময় নষ্ট করি না, আমি পড়াশোনা করি, আর আমার বিনোদন বলে যাই বলে এটাই হচ্ছে আমার এই টম অ্যান্ড জেরি টাইপের কার্টুন। তাই বলি ঠিক আছে, যদি তোমার কাছে এটাই পছন্দ হয় তুমি এটা করো। যাই হোক, বিগত 4 বছর বলা চলে যে সে বেশিরভাগ সময়ই এই এমআইএসটির ক্যাম্পাসে থাকছে, হলে থাকছে, বাসায় সে খুব কম সময়ই থাকছে। তো সুতরাং সেই স্মৃতিচারণটা তো আমি জানি না, কিছু কিছু টুকরো টুকরো স্মৃতিচারণ যেটা তার আম্মা বা বোনের সাথে করতো, আমার সাথে ওইভাবে করতো না। সেই ক্লাসে যখনই কোনো সমস্যা দেখতো, স্যারদেরকে সেটা দাঁড়িয়ে জিজ্ঞেস করতো যে এই জায়গাটা সে বুঝতে পারেনি।
এবং যদি কখনো কোনো বন্ধুরা কোনো সমস্যায় পড়তো, সে তখন সেটার সমাধানের জন্য আমরা যখন তাকে বলতাম যে তুমি শুক্রবারে আসো না কেন, তুমি তো ওখান থেকে বাসে উঠলেই বাসায় চলে আসতে পারো, বলে যে আম্মু ওখানকার খাবার দাবার, ওর আপুকে বলতো যে তোমাদের হলের থেকে কিন্তু আমাদের খাবার দাবারের মান ভালো, আর আমি চলে আসলে আমার অনেক বন্ধুদেরই অসুবিধা হয়, কারণ ওরা যখন ক্লাসে কিছু বুঝতে পারে না তখন আমাকে জিজ্ঞেস করে, এই জন্য আমাকে এক্সট্রা পড়াশোনা করতে হয়। এতে বোঝা যায় যে তার জীবনটাই সে এভাবে যেন নিয়েছিল যে তার সে কাউকে উপকার করতে পারলে যেন সে খুশি হয়, এবং তার যে একটু ব্যক্তিগত সুবিধাকে সে সবসময় প্রাধান্য দিত না, তার আশেপাশের লোকজনের সুবিধাকে সে প্রাধান্য দিত। এবং তার কিছু বন্ধুরা এখানে ভর্তি হয়েছিল কিন্তু তারা ক্লাস করতো না, কারণ তারা আশাই ছিল যে বুয়েটে চান্স পেলে তারা এখানে ক্লাস করবে না। পরবর্তীতে দেখা গেছে কয়েকজন বন্ধু তারা ওখানে চান্স পায়নি। যখন তারা এখানে আসছে তখন অন্যান্য বন্ধুরা বলছে যে তোমরা যদি পিছনের ক্লাস দেখতে চাও বা বুঝতে চাও তাহলে ইয়ামিনের কাছে যাও। এর অর্থ দাঁড়ায় যে আমার ছেলেকে সবাই তাদের অকৃত্রিম বন্ধুই ভাবত, এবং ইয়ামিন তার ব্যক্তিগত কোনো সুবিধার জন্য এখানে অবস্থান করেনি, সেটা বন্ধুদের জন্যই অবস্থান করত। যেদিন 17 তারিখ বুধবারে 9টা সাড়ে 9টার সময় যখন সে বাসায় পৌঁছায়, তখন সে তার আমাকে প্রথমে যে বলছে আমি আমার কিছু বন্ধু বাড়ি যেতে পারেনি, ওদের দূরে দূরে বাসা, আমার বাসা ফাঁকা আছে, আপনাকে জিজ্ঞেস করবো ওখানে তাদেরকে রাখা যাবে কিনা। তাই বললাম যে হ্যাঁ রাখা যাবে, কারণ ওখানে গ্যাস আছে, ওরা রান্না বান্না করে খাবে, এবার হল খুললে তখন এখান থেকে হলে ছুটে যাবে। তারপরে বুধবার দিন সারাদিন সে বাসায় ছিল, সে শুধু নামাজের জন্য বাইরে গেছে, আর অন্যান্য সে বাসায় গেলে সে কখনো বাইরে কোনো আড্ডা বা চা খেতেও যায় না, সবসময় বাসায় থাকে, শুধু নামাজের সময় বাইরে যায়। একইভাবে বুধবার দিবাগত রাত্রে যখন আমি 3টার সময় সেহরি খাওয়ার জন্য উঠি, তখন সে দেখি যে তার ল্যাপটপ খোলা। আমি বলছি কি ব্যাপার, তুমি ঘুমাওনি? তো বলছে না, কালকে দিনের বেলা অনেক ঘুমাইছি আর কিছু কাজ ছিল যার জন্য, আর বন্ধুদের সাথে যোগাযোগ রাখছি, এই জন্য এখন আমি রোজা থাকবো এবং ফজর পড়ে ঘুমাবো। আমি তখন নিষেধ করলাম যে না, তুমি তো গতকাল রোজা থাকো না, আল্লাহ রাসূলের হাদিস আছে যে 2টা রোজা থাকতে হয় আশুরার, তো তোমার আজকে থাকা দরকার নেই। তখন বলে আচ্ছা ঠিক আছে। পরে ফজরের নামাজ পড়ে আমরা দুইজন একসাথে মসজিদে নামাজ পড়ে এসে ও তখন ঘুমাই গেল। এরপরে আমি যখন 10:30টার সময় বের হই, তখন সে ওই বিছানা থেকে দৌড়ায় আমার পিস গ্যারেজ পর্যন্ত এসে বলছে, আব্বু মিরপুরে তোমার কোনো পরিচিত হসপিটাল আছে কেনা? আমি বললাম যে কেন, কি হয়েছে? বলছে আমার কিছু বন্ধুর আহত হয়েছে কিন্তু পরিচিত ছাড়া ভর্তি নিচ্ছে না। আমি বললাম যে না, ওইভাবে মিরপুরে পরিচিত নেই, তুমি টেকনিক্যালে ওই যে তোমার দাদুকে যেখানে ভর্তি করেছিলাম ওখানে নিতে পারো, ওরা তো স্বায়ত্তশাসিত, ওরাই হয়তো এই আচরণ করবে না, ওখানে এমার্জেন্সি আছে। তখন সে একটু রাগের সাথে বলল যে আমি তোমাকে মিরপুরে হসপিটাল বলি, তুমি আমাকে টেকনিক্যাল দেখাই দাও, যাও তুমি তোমার কাজে যাও, আমরা দেখছি কি করতে পারি। তারপর আবার বাসায় ঢুকে গেল। এটাই হচ্ছে ওর সাথে আমার শেষ কথা। তারপরে আমি 12:30টার সময় যখন বাসায় ঢুকি, দেখি যে ও একই অবস্থায় রুমে আছে। আমি যখন বললাম যে গন্ডগোল তো শুধু ঢাকায় হচ্ছে না, সবারও গন্ডগোল হচ্ছে, পথে আমি গাড়ি নিয়ে আসতে পারছিলাম না, পিছন দিক দিয়ে ঘুরাই পেঁচাই আসছে, কিন্তু সে আমার সাথে কোনো কথা বললো না। তখন আমার কাছে মনে হয়েছে যে সে হয়তো আমি তাকে তার বন্ধুদের ভর্তির ব্যাপারে হয়তো কোনো হেল্প করতে পারিনি, সেই জন্য হয়তো আমার পুরো অভিমান করেছে। তখন ওরা আম্মা বললো যে না, আমাদের সময় হয়ে যাচ্ছে, তুমি গোসল করে নাও।
তারপরে ও গোসল করছে। আমি যখন বের হই নামাজের জন্য তখন দেখি ও আবার ওযু করছে। ওর একটা বৈশিষ্ট্য ছিল, সে গোসলের অজু দিয়ে কখনো নামাজ পড়তো না, বলে যে ওইটা গোসলের অজু, আমি নামাজের জন্য আলাদা অজু করবো। তা আমি এই অবস্থায় দেখেই মসজিদে চলে গেলাম। যে আমি সুন্নত আগের 4 রাকাত সুন্নত পড়তে পেলাম না, জামাত শুরু হয়ে গেছে। তারপর সালাম ফেরানোর পরে পিছনে তাকিয়ে দেখি ও হয়তো 1 রাকাত পাই না, ও আমার কিছুক্ষণ পরে বের হয়েছে। ও দেখে উঠে দাঁড়ালো, তার মানে মনে করলাম যে হয়তো 1 রাকাত পাই না, সেই নামাজ পড়ছে। আর আমার মানে ওই 12:30 থেকেই আমার মনের মধ্যে একটা খসখসানি কাজ করছে যে তার বন্ধুদের জন্য সে খুব উদ্গ্রীব, হয়তো সে কিছু করতে পারছে না, যার জন্য তার মধ্যে হয়তো এক ধরনের কষ্ট, আল্লাহ যেন তাকে এই কষ্টটা নামাজের মাধ্যমে সান্ত্বনা দেয় বা তার মধ্যে একটা স্বস্তি দেয়। এটা আমি সবসময় মনে মনে আশা করছি, যেহেতু আমার সাথে কথা বলছে না। তারপর আমি নামাজ শেষ করে মানে অন্যান্য দিনের তুলনায় যেন একটু সময় নিয়েই আমি মসজিদ থেকে যখন বের হচ্ছি তখন 2টা বাজে। দেখো আমার 2টা মিস কল। আমি ফোন দিলাম, বলছে যে তোমার ছেলে নামাজে বেরোনোর সময় বলছে তার বন্ধুদের দেখতে যাবে, আমি নিষেধ করছি, শোনে নাই, তুমি দেখো কোথায় গেল। আমি ওর ফোনে ফোন দিলাম, 2বার বাজলো কিন্তু কেউ ফোন রিসিভ করলো না। তখন আমার আম্মাকে আবার ফোন দিয়ে বলতেছি যে তুমি ওকে ফোন দাও, কারণ মিরপুরে ওর ইউনিভার্সিটির বন্ধুরা আর স্কুল কলেজের বন্ধুরা সাভারে। এখন যেহেতু কোনো গাড়ি চলছে না, তা আমি কোথায় যাব, ওকে মিরপুর গেল নাকি সাভারে গেল, আমার ফোন না ধরলে তো আমি বুঝতে পারছি না, তুমি ফোন দাও। কিছুক্ষণ পর ওর মা আবার ফোন ব্যাক করে আমাকে বলছে যে না, আমার ফোনও ধরছে না, রিং হচ্ছে, ধরছে না। তখন আমার একটু খটকা লাগলো। আমি বললাম যে না, আল্লাহ আল্লাহ করো, ও তো অত ছোট না, হয়তো মিছিল টিছিলে আছে, হয়তো শুনতে পাচ্ছে না। এরপর আমি বাসায় আসছি, আল্লাহ আল্লাহ করো, অসুবিধা নেই, এই বলতে বলতে আমি বাসায় ঢুকলাম। ঢুকে ওর বোনকে বলছি যে তোমার ভাইয়া তো তোমার কথা শোনে, তুমি কেন নিষেধ করলে না? তো ওর বোন বলছে নিষেধ করার কি আছে, ওরা তো মিছিলে যেতে পারে না, এটা একটা। তখন হ্যাঁ, মিছিলে যেতে পারে, কিন্তু আমার ভাই যে ও তো জীবনে কোনোদিন মিছিলে যায় নাই, ও তো পুলিশের পাল্টা ধাওয়া সম্পর্কে তার কোনো ধারণা নেই। এই জন্যে আমি ভয় পাচ্ছি যে ওর আসলেই তো এই ধরনের, কারণ সে এখানে মিরপুরে সাভারে পড়াশোনা করছে যে পরিবেশে, বা মিরপুরে যে পরিবেশে, সেখানে তো রাজনীতি করার সুযোগ না, তোমার ভাই কোনো রাজনৈতিক দলের কোনো সমর্থক না। তো এই জন্য আমার হচ্ছে যে সে মিছিল টিছিলে কিভাবে কি করবে। তারপরে বলছে না, আল্লাহ আল্লাহ করো, বন্ধুদের সঙ্গে আসে, অসুবিধা নেই। কিন্তু ওর আম্মু কিছুক্ষণ পর পর ফোন দিয়েই যাচ্ছে, কারণ যেহেতু ফোন বাজে কেউ ধরে না। এভাবে 3টার সময় একটা ছেলে ওর ফোনেই ফোন রিসিভ করে বলছে যে আপনারা এনাম মেডিকেলে চলে আসেন। তখন আমি আবার ফোন দিলাম ডিটেলস জানার জন্য, তখন দেখি যে সুইচ অফ হয়ে গেছে, আর ওই ফোন আমরা আজ পর্যন্ত আর লাইভ পাইনি। পরে ওর আম্মাকে নিয়ে আমি এনাম মেডিকেলে চলে যাই। এনাম মেডিকেলের ইমার্জেন্সিতে খুঁজছি আমার ছেলের চেহারা দেখতে, দেখি যে সেখানে নেই। নার্স বললো যে আপনারা কাকে খোঁজেন? আমার বিশ্বাস যে আমার মানি ব্যাগে আইডি কার্ড থাকে। আমি বলছি যে আমার ছেলে আমি এখানে নাকি ভর্তি আছে, এই জন্য আমি খুঁজছি। তো বলছি না, 3তলা ওটিতে চলে যান। আমার মুখে নিয়ে আমি ওটিতে চলে গেলাম 3তলা। ওখানে অ্যাটেন্ডেন্ট জিজ্ঞেস করে একইভাবে, বলে যে কাকে খুঁজছেন? আমি ওর নাম বললাম, বলে যে আপনি ছিলেন নিচতলায় আছে, নিচতলায় চলে যান। নিচতলায় যখন নামছি, 2তলা থেকে এক মহিলা ডাক্তার এসে আম্মুকে জড়াই ধরলো যে আপনারা কি আমিরের বাবা মা? তারা বলছে হ্যাঁ। তো আসেন, নিচতলায় আছেন, আপনার ছেলে নিচতলায় আছে। আমরা নিচে এসে একটা বদ্ধ রুমের সামনে আমাদেরকে দাম করে বলছে আপনার ছেলেকে এখানে রাখা হয়েছে। তখন সে কিছু বলছে না যে আসলে সে কি পরিস্থিতি আছে। আমি চিন্তা করছি বাইরে যেহেতু অনেক ছাত্রছাত্রীরা ওখানে মিছিল করছে, হয়তো এমন হতে পারে ওকে অক্সিজেন দিয়ে রাখছে, এই জন্য হয়তো একটু সেফ সাইডে রাখছে, এটাই চিন্তা করছে। পরে কিছুক্ষণ পরে যখন চাবি নিয়ে এসে দরজা খুললো, দেখি স্টেশনে আমার ছেলে একেবারে ঘুমন্ত মানুষের মধ্যে ডান দিকে মাথায় হেলান দিয়ে সে শুয়ে আছে। তখন ওর আম্মা মাথা ধরে কান্নাকাটি করছে, আমার ছেলেকে কি হয়েছে কি হয়েছে। তখন ডাক্তার বলছে যে না, আমরা তার কোনো ট্রিটমেন্টের সুযোগ পাই নাই,
আমি আমরা তাকে মৃত অবস্থায় এখানে রিসিভ করেছি। কিন্তু তার চেহারার দিকে তাকিয়ে আমার বিশ্বাস হচ্ছিল না। আমি তখন বাম হাতটা ধরে পালস দেখার চেষ্টা করছি, তো দেখি যে পালস নাই, কিন্তু হাতটা ঠান্ডাও হয়নি আবার শক্তও হয়নি। আমি আবার রেখে দিলাম, হাতটা আবার বাম পাশে সোজা হয়ে গেল। তখন ডাক্তারকে আমি বললাম যে আসলে তো আমার ছেলেকে যেহেতু আপনারা ট্রিটমেন্টের সুযোগই পান নাই, তাহলে আমার এখানে রাখবো না, নিয়ে যাবো। যাই হোক, ওনারা কিছুটা বাধা দিল। পরে ছাত্রছাত্রীরা এসে আমাদের সাথে যোগ দিল। আমরা ওখান থেকে বাসায় নিয়ে আসি। বাসায় নিয়ে আসার পরে আমরা চেষ্টা করছি কুষ্টিয়াতে আমার বাপ মায়ের কবরের পাশে দাফন করার জন্য, কিন্তু থানা সেখানে আগেই কিভাবে যেন তারা সংবাদ পেয়ে গেছে। তারা এটাকে বলছে না, এটা আমার ভাতিজাকে ফোন দিয়ে বলছে না, আপনাদের একজন আত্মীয় মারা গেছে, এখানে আসতে পারে, আমাদের অনুমতি ছাড়া যেন দাফন না হয়। আর রাস্তার পরিস্থিতি পক্ষে ছিল না, যার জন্য ওইটা আমরা বাদ দিলাম। পরে ওর নানা নানুর কবর সাভার পৌর গোরস্থানে, সেখানে আমরা চেষ্টা করলাম। সেখানেও পুলিশ নাকি জানিয়ে দিয়েছে যে পোস্টমর্টেম ছাড়া কোনো লাশ এখানে দাফন করা যাবে না। তা আমি যেহেতু ওই হসপিটাল থেকে যখন নিয়ে আসি, তখনই আমি চিন্তা করছি যে আমার ছেলেকে আমি পোস্টমর্টেম করাবো না, কারণ আল্লাহর কাছে আমি বিচার দিলাম, আল্লাহ এটা বিচার করবে। কিন্তু এখন মানুষের বিচারের অপেক্ষা আমি থাকবো না। আর পোস্টমর্টেম করা লাশ যারা ব্যক্তিগতভাবে দেখেছেন তারা জানবেন যে কোনো প্রিয়জনকে এইভাবে কেউ দেখতে চায় না, যার জন্য আমি ডিটারমাইন্ড ছিলাম যে আমি পোস্টমর্টেম করাবো না। পরে যাই হোক, আমার এক পুলিশ বন্ধুর পরামর্শে পারিবারিক কবরস্থানে নাকি দাফন করা যায়। তখন আমাদের ব্যাংটন সোসাইটির যেটা নিজস্ব কবরস্থান, ওখানে সদস্যরা ছাড়া কেউ দাফন করতে পারে না। ওটা পারিবারিক কবরস্থান বিবেচনায় নিয়ে আমি আর দেরি না করে মাগরিবের পরপরই জানাজা দিয়ে দাফন করে দিই। এটা হচ্ছে আমার ছেলের সাথে আমার শেষ 2টা দিনের আমার ঘটনা। এখন আপনাদের কাছে আমার আবেদন থাকবে, আমার ছেলে যেন আল্লাহর দরবারে শহীদ হিসাবে মর্যাদা পাই, সেই দোয়া করবেন। আর এখানে এমআইএসটি কর্তৃপক্ষ যেটা করছে, এতে আমার ছেলের আসলে কোনো ফায়দা আছে কিনা সেটা আপনারা ভালো জানবেন। কিন্তু বর্তমান এবং ভবিষ্যতে যারা এখানে বিভিন্নভাবে আসবে, তারা দেখবে যে শহীদ ইয়ামিন কে ছিল এবং তার অবদানটা কি ছিল এই জাতির জন্য। এবং সে ব্যক্তিগতভাবে তার ক্লাসের বন্ধুদের এমনকি সিনিয়রদেরও অনেক অ্যাসাইনমেন্ট সে করে দিয়েছে। এটা আমি একদিন দেখি যে সে হচ্ছে বাসায় বসে মুখের কিভাবে যেন একটু শব্দ করতেছে, কি ধরনের মুখ ভঙ্গিমা করতেছে। আমি বলছি কি ব্যাপার, এটা কেন করো? তো বলছে মানুষ তার এক্সপ্রেশনটা দিয়ে কিভাবে সত্যি বলে না মিথ্যা বলে, এই ধরনের একটা অ্যাসাইনমেন্ট বড় ভাইরা দিয়েছে, ওইটা আমি করে দিচ্ছি। এবং একদিন সেটা ওর আম্মুর কাছে বলছে যে আম্মু, আমি ক্লাসে যখন কোনো প্রোগ্রামিং আসে, আমি যখন অনেক ছোট করে করি, তখন স্যার আমাকে জিজ্ঞেস করে তুমি এত ছোট করে কেন প্রোগ্রামিং করো? তাই বলি যে না, ছোট করে করলে তো এমবিএ কম লাগবে এবং পরবর্তীতে কোনো অ্যাপসের অংশ হলে পারে এখানে ডাউনলোড করতে সহজ হবে।